15 জুলাই আমি এবং আমার পরিবারের জন্য দিনটি ছিল খুবই কষ্টদায়ক এবং দুঃখদায়ক। কেন এই দুঃখ, কেন এই কষ্ট, যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা হয়তো জানেন, আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য বলবো একটু অপেক্ষা করেন। 14 জুলাই রাতের খাবারটাই হয়ে যায় আমি এবং আমার পরিবারের জন্য একসাথে খাওয়া। আমি তখন বুঝতে পারিনি যে এটাই আমার শেষ খাওয়ার পরিবারের সাথে সবাই মিলে একসাথে খেতে হবে। রাতের খাবার শেষ আমরা রাতে ঘুমাতে যাই, তখন আমি নিজের মনের মধ্যে কষ্টটা বুঝতে পারি নাই, বাট আমার মায়ের মনের মধ্যে তখনই কষ্টটা ফিল হয়েছিল। তখনই আমার মা কান্না করছিলেন এবং মা কষ্টে কার সাথে কথা বলতে চাচ্ছিলেন না। আর আমি যখন আমার কষ্টটা বুঝতে পারি কিংবা একাকিত্বটা বুঝতে পারি, সেটা অনেক দেরি হয়ে যায়। ওই মুহূর্তে আমার হাতে আর কিছু করার ছিল না। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠি, আমি ওঠার পর আমি সবার আগে গোসল করে ফ্রেশ হয়ে যাই, এমনকি রেডি হয়ে যাই। তখন আমার মনের মধ্যে কষ্ট কিংবা একটা একাকিত্ব ফিল হয় নাই। রেডি হওয়ার পর আমার পরিবার সবাই আস্তে আস্তে উঠে, তারাও সবাই এক এক করে রেডি হয় এবং সবাই রেডি হয়ে আস্তে আস্তে বন্ধু বান্ধব চলে আসে আমাদের বাড়ির কাছে। আমাদের বাড়ি আসার পর আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে গাড়িতে উঠে যাই। আর গাড়িতে ওঠার আগ মুহূর্তে আমার বাবার সাথে দেখা হয়। বাবার সাথে দেখা হওয়ার পর বাবা আমাদের সাথে যান না এয়ারপোর্টে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনার বাবা এত সময় কোথায় ছিলেন? আমার বাবা ছিলেন বাসার বাইরে, আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু আমি আমার বাবার মধ্যে সেই কষ্টের ছায়াটা কিংবা ছাপটা দেখতে পাচ্ছিলাম। আমার বাবার মধ্যে একটা কষ্ট ছিল, কিন্তু উনি প্রকাশ করতে চাচ্ছিলেন না। বাবার এমনই হয়, তাদের কষ্ট সহজে প্রকাশ করতে চান না। তারপরে সবাই একসাথে বের হয়, কিন্তু আমার বাবা আমাদের সাথে যান নাই। বাবা বাড়িতে থাকেন, বাবা যেতে চান না। আমি কেন যেতে চান না সেটা আমি খুব ভালো করে বুঝি। বাবা আমাকে কাছ থেকে বিদায় দিতে পারবেন না বলে বাবা যেতে চান না আমাদের সাথে। তারপর আমরা এক করে পৌঁছে যাই। আমার ভাতিজা চলে আসে, বড় ভাই চলে আসে, আমার কাকা আমার এলাকা থেকে আসেন, যেহেতু আমি ঢাকা থেকে আমার ফ্লাইটটা হয়, কাকা গ্রাম থেকে আসেন। বন্ধু বান্ধব মিলে আমরা একসাথে রওনা হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখন আমার মধ্যে কিংবা কারোর মধ্যে হয়তো কষ্টটা কাজ করে না, কিন্তু একমাত্র কষ্ট কাজ করে রাকিবের মনের মধ্যে। সে তখনই মন খারাপ হয়ে থাকে, এমনকি সে কান্নাও করতে থাকে, কারণ বন্ধু চলে যাওয়ার সেই অনুভূতির ওর মনের মধ্যে কাজ করে। সবাই মিলে তখন গাড়ির মধ্যে আনন্দ করতে থাকে, হাসি খুশি বের হতে থাকে, এবং আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টে পৌঁছানোর পর আমার মনের মধ্যে কোনো কষ্ট কিংবা অনুভূতি কাজ করে নাই, কিংবা একাকিত্ব ফিল হয় নাই। আমি যে একটু পর আমার একা হয়ে যাবো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, একটু পর আমার বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, তখন আমার মধ্যে এই জিনিসটা কাজ করে নাই। গাড়ি থেকে নামার পরে যখন আমার লাগেজটা নিয়ে আমি আমার একটা ট্রলিতে উঠাই, ওঠানোর পরে যখন আমি আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, তখন আমার মায়ের মুখের দিকে থাকি, আমার মাকে দেখে, আমার মায়ের চোখের পানি দেখে আমার আর কষ্টটা ধরে রাখতে পারে না। তখন বুঝতে পারি যে একাকিত্ব কাকে বলে, কষ্ট কাকে বলে, এমনকি বা বিদেশ যাওয়া কষ্ট কাকে বলে। তখন বুঝতে পারি যে একটা মানুষ বিদেশ যাওয়ার সময় কেন কান্না করে, কেন তার পরিবার কান্না করে, কেন তার প্রিয় মানুষগুলো কান্না করে, কেন তার আত্মীয় স্বজনগুলো কান্না করে। আমি তখন বুঝতে পারি, কিন্তু তখন আমার আর কিছু করার ছিল না। আমি যখন ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই বিদেশ যাওয়ার উদ্দেশ্যে, আপনারা যে নতুন ভিডিও আমার দেখে থাকছে ওরা হয়তো এখন বুঝতে পারছে আমি কেন এতক্ষণ এই কথাগুলো বললাম। আমি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই, তখন আমার ফোনটা আমার কাছে ছিল, এমনকি ওদের সাথে আমার কন্ট্রাক্ট ছিল, তখন আমার নেট কাজ করতেছিল। কিন্তু দুঃখ হলো সত্যি, তারপর থেকে আমি যখন ইন্ডিয়া আসি আমার প্লেন চেঞ্জ করতে, ইন্ডিয়া আসার পরে ওই বাংলাদেশের বিমান ওঠান, বাংলাদেশ থেকে প্লেনে ওঠার পর থেকে আবার আমার নেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন ছিল না। আমি তখন আর কার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তখন একা একা ইন্ডিয়া এয়ারপোর্টের মধ্যে আমি প্রায় 12 ঘন্টা বসে থাকি, কারণ আমার রাতের 3টায় ফ্লাইট ছিল, বাংলাদেশ থেকে আমার ফ্লাইট ছিল 11:45। সো 12 ঘন্টা আমি ইন্ডিয়া বসে থাকি। তখনও কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারে না। তখন শুধু একজন বড় ভাইয়ের কাছ থেকে হটস্পট 1 মিনিটের জন্য পাই। 1 মিনিটের জন্য হটস্পটটা নিয়ে আমি আমার পরিবারকে জানাই আমি ইন্ডিয়ার মধ্যেই আছি, আমার হাতে 3টায় ফ্লাইট, যেটা আমার পরিবার কিংবা আমি কেউ জানতাম না। আমরা ভাবছিলাম দিনের 3টায় হয়তো ফ্লাইট হবে। ওটা জানানোর পরে আমি আর কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। যে আমাকে রিস্ক আমি শুধু ওরও বয়স দিয়ে এটাই বলি যে আমি 3টা বাজে ইন্ডিয়া থেকে প্লেনে উঠবো, এতটুকু বলতে পারি। এরপর আর কাউকে কিছু বলতে পারি নাই। মরার উপর খাড়ার গা, যেখানে বাঘের বয়স সেখানেই সন্দেহ, একটা কথা বলে, একটা ডায়লগে কিংবা একটা স্লোগান আছে, কিংবা মুরব্বীদের একটা প্রবাদ বাক্য আছে। আমি যখন ভোর 4:20 সৌদি এয়ারপোর্টে পৌঁছাই, এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাকে যে রিসিভ করে আমার আঙ্কেল রিসিভ করার পর আমি যখন রুমে যাব, তার আগ মুহূর্তে আমি এখানে ব্রেক নিই কিছু নাস্তা পানি খাওয়ার জন্য। ওখানে পানিতে পরে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আর
এয়ারপোর্টে ঢোকার পর, বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার পরে পর্যন্ত সৌদি আসা পর্যন্ত যতগুলো ভিডিও আমার কাছে থাকে সবগুলো ভিডিও আমি হারিয়ে ফেলি মোবাইলটার সাথে সাথে। তাই ব্লগটার মধ্যে আমি ওইসব ভিডিও দেখাতে পারি না, যেসব ভিডিওর মধ্যে আমি বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার পর আমি সৌদি আসা পর্যন্ত যেসব ভিডিও আমার কাছে ছিল আমি কিছুই আমার কাছে আনতে পারি নাই। এই ভিডিওগুলো রাকিবের হোয়াটসঅ্যাপে ছিল বলে, রাকিব ভিডিও করেছিল বলে ওই ভিডিওগুলো আমি আনতে পারি, আর ওই ব্লগটা আমি ছোট্ট করে সাজাতে থাকি। তখন সৌদি আসার পর 2 দিন পর আমার আনকে আমার একটা ফোন কিনে দিন, ওই ফোনটা দিয়ে রাকিবের কাছে যোগাযোগ করে আমি এই ভিডিওগুলো কালেক্ট করতে পারি। সৌদি আসার পরে আমি এখন একটা পার্কে আছি, খেলাধুলা দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পার্কটা অনেক বড়, আমাদের বাংলাদেশের পার্কের মতো নোংরা কিংবা বিশ্রী পার্ক নয়, নোংরা কোনো পরিবেশ নাই পার্কের মধ্যে। সবাই খেলাধুলা করে, ফুটবল খেলে, রেস্ট করে কিংবা যে যার মতো একটু গল্প করে। কিন্তু এখানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে একটা থাকে, এসব এরকম কোনো কিছু নেই। কারণ পার্কের মধ্যে সুন্দর এবং নম্র ভদ্র পরিবেশ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি এই ফার্স্ট টাইম সৌদি আসার পর একটা ভিডিও নেই কিংবা আপনারা দেখার জন্য এই পার্কটার মধ্যে আসি। অ্যান্ড এই একটু দেখে, সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনারা নতুন হয়ে থাকেন। পার্কে মধ্যে অনেক খেজুর গাছ রয়েছে, যে যার মতো খেজুর পেড়ে খেতে পারে, নো প্রবলেম। এখানে কোনো সরকারি বাধা নেই খেজুর খাওয়ার ক্ষেত্রে।